আচ্ছা, আপনি কখনো শুনেছেন কোনো সাহিত্যিকরা মোটা অসুন্দরী মেয়েদের রূপে মুগ্ধ হয়ে বই লিখেছে বা কোনো কবিতা লিখেছে? আমিও কখনো শুনিনি। তবে হ্যাঁ, লেখক বুদ্ধদেব গুহ তার উপন্যাসে লিখেছেন। সে তার লেখনীর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন মোটা মেয়েদের মনের ভিতরে কি কি অনুভূতি থাকে, তারা নিজেদেরকে কতটা ইনসিকিউর ফিল করে। আর এই জিনিসটাই পরিচালক রাজ চক্রবর্তী তার পরিচালনায় বাবলি সিনেমায় ফুটিয়ে তুলেছে। আর এই বাবলি চরিত্রে অভিনয় করেছেন আমাদের সকলের প্রিয় অভিনেত্রী শুভশ্রী চক্রবর্তী। এই সিনেমাটি সদ্য মুক্তি পেয়েছে, অর্থাৎ 2024 সালেই মুক্তি পেয়েছে। তবে আজকের এই গল্প যে শুধু একজন স্মার্ট ছেলে আর একজন মোটা মেয়ের প্রেমের গল্প তা কিন্তু নয়, বরং তাদের মাঝে আরো একজন তৃতীয় ব্যক্তি আছে। এই গল্পটা মূলত ত্রিকোণমিতি প্রেমের গল্প। চলুন তবে দেখে আসা যাক এই তিনজনের লাভ স্টোরি ট্রায়াঙ্গেল কোন দিকে ঘুরপাক খায় আর তাদের সঙ্গে কি কি ঘটে যায়। আশা করি আজকের গল্পে আপনি নিরাশ হবেন না। তাহলে চলুন আর বেশি দেরি না করে এই অসাধারণ গল্পটাকে উপভোগ করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই মোটা সোটা একটা মেয়ে কপাল কুঁচকে চোখ গুচুমুচু করে তাকিয়ে আছে। এমন ভাবেই সে প্লেনের এক এয়ার হোস্টেসের দিকে তাকিয়ে আছে। ইনিই হলেন আমাদের আজকের গল্পের নায়িকা বাবলি। মূলত বাবলি তার মাসির বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল, আর এই এয়ার হোস্টেস এসে সেফটি ইউজার দিচ্ছিল। বাবলি দেখতে পায় এই এয়ার হোস্টেস আর কেউ নয়, তার বান্ধবী ঝুমা। আর তাকে দেখে বাবলি তার সঙ্গে কথা না বলে বরং আড়ালে তার মুখটা লুকানোর চেষ্টা করে। বাবলির এমন অদ্ভুত আচরণ দেখে তার পাশে থাকা প্যাসেঞ্জার বাবলিকে জিজ্ঞাসা করে, আপনি ঠিক আছেন তো, কোনো সমস্যা নেই তো? তখন বাবলি বেশ ইতস্ত বোধ করে আর আবারও এয়ার হোস্টেসের দিকে ভালো করে তাকালে দেখতে পায় এই এয়ার হোস্টেস অন্য একটি মেয়ে, তার বান্ধবী নয়। মূলত বাবলি সবসময় তার বান্ধবী ঝুমাকে কল্পনা করে, কারণ সে তাকে তেমন একটা সহ্য করতে পারে না। কি কারণে তা আপনারা একটু পরেই জানতে পারবেন। এরপর বাবলি প্লেনে বসে বসেই তার অতীতের ঘটনাগুলো ভাবতে থাকে। তখন আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই 1995 সালের ঘটনায়। সেখানে দেখতে পাই সুন্দর সুদর্শন একজন ছেলে, যে কিনা জগিং এক্সারসাইজ করতে ব্যস্ত। তাকে দেখতে এতটাই সুদর্শন যে কেউ প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যাবে। 100% গ্যারান্টি দিয়ে বলা যেতে পারে তার প্রেমে পড়তে বাধ্য হবে। এনার নাম হলো অভিরূপ, আজকের গল্পে নায়ক। অভিরূপ যখন জগিং করছিল এমন সময় অভিরূপকে বাবলির মাসি কল করে। এই অভিরূপের বস হলো বাবলির মাসি আর মেসোমশাই। তো যাই হোক, বাবলির মাসি কল করে তাকে জানায় আগামীকাল এসে বাবলিকে পরশুদিনের ভিতর বিমাপুরে পৌঁছে দেওয়ার জন্য। আর সেই সময়টা বাবলি তার মাসির কাছেই থাকতো। বাবলির হঠাৎ দিল্লিতে নতুন চাকরির ইন্টারভিউ ছিল, তাই বাবলির মাসি অনেক অনুরোধ করে অভিরূপকে এই কাজটা করে দিতে বলে। আসলে বাবলি বিমানে করে কোথাও যেতে পারছিল না, কারণ বিমানের পাইলটরা স্ট্রাইক ডেকেছিল, যার কারণে তারা বাবলিকে একা ছাড়তে রাজি হচ্ছিল না। সেফটির জন্য অভিরূপকে সাথে পাঠাতে চাচ্ছিল। এমন ভাবে রিকোয়েস্ট করলে অভিরূপ আর তাদের কথা কোনোভাবেই ফেলতে পারে না, যার কারণে পরের দিন অভিরূপ গাড়ি নিয়ে হাজির হয় তাদের বাড়িতে বাবলির সঙ্গে যাওয়ার জন্য। এই প্রথমবারের মতো বাবলির সঙ্গে অভিরূপের দেখা হলো। অভি বাবলিকে সম্মান জানিয়ে নমস্কার করলেও বাবলি তার কথায় কোনো রকম পাত্তা দেয় না। এমন একটা ভাব করে তাকে দেখে মনে হয় সে খুব অহংকারী হিংসুটে একটা মেয়ে। কিন্তু দেখা যায় বাবলি লুকিয়ে লুকিয়ে বারবার শুধু অভিরূপকে দেখছিল, তার হাবভাবগুলো খুব ভালোভাবে লক্ষ্য করছিল। এখানে বাবলির মাসি অভিকে জানায় বাবলির মা বাবা ছোটবেলাতেই মারা গেছে, সে দিল্লিতে তার কাকা কাকির কাছে থেকে মানুষ হয়েছে, আর এখন তাদের এখানে এসেছিল কিছুদিন থাকার জন্য। বাবলি এখান থেকে যাওয়ার সময় তার মাসি তাকে বারবার করে তাকে অনুরোধ করে বলে দেয় সেজন্য রাস্তায় অভিরূপের সাথে কোনো প্রকার ঝগড়া না করে। শুরু হয় তাদের যাত্রা। কিছু দূর আসতেই বাবলি হঠাৎ করে বলে ওঠে, আমার খুব চায়ের তেষ্টা পেয়েছে, চা খেতে হবে। আসলে বাবলি এমনই খামখেয়ালি, খুব ছেলে মানুষই করে। হ্যালো এভরিওয়ান, মোজবেটির সঙ্গে আমার এক্সপিরিয়েন্স সত্যি অনেক মজা, যা আমাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিচ্ছে। একটি খেলার সবচাইতে এক্সাইটিং তা হলো প্লিঙ্কো। খেলাটির পুরো ডিটেলস বলে আমি আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাচ্ছি না। ট্রাস্ট মি, এটি হবে আপনার জন্য একটি নতুন এক্সপিরিয়েন্স। আপনি যদি একজন গেম লাভার হন, মোজবেট দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার। মোজবেটি দিচ্ছে খেলায় খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ। মোজবেটি রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজাকশনের মাধ্যমে দ্রুত ও সহজে আপনার টাকার ডিপোজিট ও উইথড্র করার সুবিধা। সাথে থাকছে 24 ঘন্টা 7 দিন কাস্টমার কেয়ার সাপোর্ট। এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখার সুযোগ। নিচে দেওয়া আমার প্রোমো কোড TET00 ইউজ করে রেজিস্ট্রেশন ও আপনার প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস আর 250টি ফ্রি স্পিন। ডোন্ট মিস দিস অফার।
এই কথা বলতেই অভি বলে, এই সামনেই একটা জায়গা আছে, সেখানে নেমে আমরা চা আর সিঙ্গারা খাবো। তারা এমন কিছু কথাবার্তা বলতে বলতে কিছু সময়ের মধ্যে তারা সেই চায়ের দোকানের সামনে চলে আসে, আর অভির কথা মতো তারা এখানে নেমে চা আর সিঙ্গারা খায়। তো যাই হোক, বাবলি সিঙ্গারা খেতে খেতে অভির দিকে তাকিয়ে বলে, আমার কি এই সিঙ্গারা খাওয়াটা ঠিক হবে না? মানে দিন দিন এত মোটা হয়ে যাচ্ছি, সবাই বলে একটু চিকন হওয়ার জন্য। একথা শুনতেই অভি বলে ওঠে, আপনি তো ততটাও মোটা নন। এমন সময় অভির সঙ্গে একজন লেখকের দেখা হয়ে যায়। সে বাসে করে কোথাও একটা যাচ্ছিল। অভি লেখককে দেখে ডাক দিলে পাশ থেকে বুবলি বলে ওঠে, আপনি নিশ্চয়ই ওই লেখককে আমাদের গাড়িতে লিফট দিতে চাচ্ছেন। আমি আগে থেকেই বলে দিই, আপনি কাউকে আমাদের গাড়িতে লিফট দিতে পারবেন না। উনি যদি লিফট চায়ও তাও আপনি নিষেধ করে দিবেন, একদম তার মুখের উপর না করে দিবেন। আমি একদম মোটে সাহিত্যিকদের সহ্য করতে পারি না। বাবলির এমন কথা শুনে অভি কিছুটা বিরক্ত হয়। তো কিছুক্ষণ পর দেখা যায় লেখক তাদের কাছে লিভ না নিয়ে বাসে করেই চলে যায়, আর অভি আর বাবলি তাদের যাত্রা আবারও শুরু করে। গাড়িতে ওঠার পর অভি জিজ্ঞাসা করে, আপনি এই সাহিত্যিকদের অপছন্দ করেন কেন? তখন বাবলি উত্তর দেয়, আসলে সাহিত্যিকরা মোটা সোটা মানুষদের পছন্দ করে না। তারা মোটা মানুষের প্রেমেই পড়ে না, তাদের রূপের বর্ণনা করে না, শুধুমাত্র সুন্দরী মেয়েদের প্রেমে পড়ে, তাদের রূপের বর্ণনা করে। তাদের লেখায় সবসময় সুন্দরী মেয়েদের স্থান হয়। তারা সুন্দরী মেয়েদের রূপরেখা তাদের লেখার মাধ্যমে সুনিপুণ ভাবে তুলে ধরে। তাদের লেখায় মোটা মেয়েদের কোনো অস্তিত্বই থাকে না। একথা শুনেই অভি বলে ওঠে, মোটা মানুষ নিয়ে দেখি আপনার বেশ অবসেশন আছে। আপনি কিন্তু অতটাও মোটা নয়, তাছাড়া আপনি দেখতেও খুব সুন্দরী। তাদের এই কথায় কথায় তারা কোহিনুরে পৌঁছে যায়। এদিকে তাদের প্ল্যান মতো কোহিনুরে তারা এক রাত থাকবে, তার পরের দিন তারা ভীমাপুরীর উদ্দেশ্যে রওনা হবে এই সিদ্ধান্ত নেয়। এরপর তারা একটা হোস্টেলে উঠে আর বাবলি রুমে গিয়ে চিন্তা করতে থাকে, অভি বেচারা খুবই ভালো মানুষ পেয়ে বাবলি তাকে খুব বেশি জ্বালাতন করছে। এরপর বাবলি ফ্রেশ হয়ে শাড়ি পরে তার রুম থেকে বেরিয়ে আসে, আর এই হোটেলের বাগান থেকে একটা ফুল ছিঁড়ে তার মাথায় গুজে নেয়। মেয়েদের যা স্বভাব আর কি। এরপর সে অভির কাছে বায়না করে, নাগাল্যান্ড এসেছি আর এখানকার বিখ্যাত খাবার দাবার খাবো না? এটা কি হতে পারে? আমাকে এখানকার নাগা খাবার খাওয়াতে হবে। একথা শুনতেই অভি বলে, বাজারে কয়েকটা দোকান আছে, তবে সেখানে ভদ্র মহিলারা তেমন একটা যায় না। তখন বাবলি বলে, আমি তো আপনাকে বলিনি যে আমি ভদ্র মহিলা, আমি শুধুমাত্র মহিলা, চলুন এবার আমার সঙ্গে। এই বলেই সামনে আগাতে লাগলে তখন অভি জিজ্ঞাসা করে, আচ্ছা আপনি কি খাবেন? সাপ খাবেন নাকি ব্যাং খাবেন? বাবলি বলে, ব্যাং তো আমি আগেও খেয়েছি, এবার না হয় সাপ খেয়ে দেখা যাক। এরপর তারা বাজারের ধারে একটা হোটেলে আসে আর তারা চুটিয়ে পেট ভরে খাওয়া দাওয়া করে। এরপর বাবলি আর হোটেলে ফিরতে চায় না, সে এখান থেকে ভীমাপুরের উদ্দেশ্যে রওনা হতে চায়। এর কথা শুনে অভি অবাক হয়ে যায় আর তাকে বারবার করে বোঝানোর চেষ্টা করে, আমাদের ওখানে পৌঁছাতে বেশ অনেকটা সময় লেগে যাবে, রাত হয়ে যাবে। কিন্তু বাবলি তো কথা শোনার পাত্রই নয়। অভি বাবলিকে যত দেখছিল ততই অবাক হচ্ছিল। বাবলি আসলে এমনই। এমন পরিস্থিতিতে অভি কি করবে কোনো কিছুই বুঝে উঠতে পারে না। তাই অভি এবার বাবলিকে অজুহাত দিয়ে বলে, আমার গাড়িটা কিন্তু বেশ পুরনো, যদি মাঝ রাস্তায় নষ্ট হয়ে যায় তখন কিন্তু বেশ ঝামেলা হয়ে যাবে। কিন্তু বাবলি এসব কথা কান্না দিয়ে বলে, আমাকে এক্ষুনি বের হতে হবে। এক পর্যায়ে অভি বাবলির খামখেয়ালির সঙ্গে পেরে ওঠে না, তাই সে বাবলির কথা মতো গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। গাড়ি নিয়ে কিছুটা পথ আসার পর অভি যেটা এতক্ষণ ভয় পাচ্ছিল ঠিক সেটাই হয়। মাঝ রাস্তায় তাদের গাড়িটা নষ্ট হয়ে যায়, আর এই রাস্তাটা খুবই শুনশান নিরিবিলি ছিল। চারপাশে কোনো লোকজন ছিল না, শুধু বড় বড় পাহাড় আর জঙ্গল। এখানে গাড়ির মেকানিক পাওয়া কোনোদিনও সম্ভব নয়, আর অভি গাড়ি রিপেয়ার করতে পারে না। এমন পরিস্থিতিতে বাবলির চোখে মুখে উল্লাস ফুটে ওঠে, তার কোনো টেনশনের লেশই নেই। এক পর্যায়ে রাগ হয়ে অভি বলে, আপনি কি বলুন তো, সিচুয়েশন বুঝতে পারেন না নাকি? আপনি যে কেন বের হওয়ার জন্য এত জেদ করলেন আমি বুঝতে পারলাম না। এখন আমাদের কি হবে বলুন তো? কিন্তু বাবলি চারপাশের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত হয়ে পড়ে এবং অভিকে বলে, আপনি আপনার গাড়িটাকে গুনে গুনে 4টে লাথি মারুন আর বলতে থাকুন আব্রাকাডাব্রা, দেখবেন আপনার গাড়ি এমনি এমনি ঠিক হয়ে গেছে। একথা শুনে অভি আরো বিরক্ত হয় আর বলে, এমন কিছু কখনো হয় নাকি? তখন বাবলি তাকে বারবার বোঝাতে থাকে, আপনি চেষ্টা তো করে দেখুন। আপনি বলুন তো, এর আগে কখনো এমন কোনো মোটা মেয়ের সঙ্গে আপনি বিপদে পড়েছেন আর আপনাকে এসব কোনো কিছু করতে বলেছে? এবারও অভি তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে গাড়িতে 4টে লাথি মারে আর বলতে থাকে আব্রাকাডাব্রা। কিন্তু আশ্চর্যজনক ভাবে দেখা যায় তাদের গাড়িটা স্টার্ট হয়ে যায়। পুরোটাই কাকতালীয় ব্যাপার। তারপর তারা দুজন গাড়িতে উঠে আবার চলতে শুরু করে। অভি বাবলিকে উদ্দেশ্য করে বলতে থাকে, আপনি কি কোনো মন্ত্রসন্ত্র জানেন নাকি?
এমন অসম্ভবটা সম্ভব হলো কি করে? একথা শুনে বাবলি আর কোনো উত্তর দেয় না, কিন্তু কিছুটা পথ আসতে আবারও তাদের গাড়িটা নষ্ট হয়ে যায়। তখন অভি হঠাৎ করে বলে ওঠে, আবারও কি গাড়িতে লাথি মারতে হবে নাকি, নাকি আবরাকে ডাবরা করতে হবে? একথা শুনে বাবলি বলে, লটারি তো বারবার লাগে না। কি করবে তারা কোনো কিছুই বুঝে উঠতে পারছিল না। তারা দুজন গাড়ি থেকে বাইরে বের হয় আর দেখতে পায় জঙ্গলের ভেতর একটা রাস্তা চলে গেছে। সেই দিকে তারা এগোলে তারা একটা কাঠের কুড়ে ঘর বানানো দেখতে পায়। এটা দেখে অভি বলে, যাক কিছু একটা ব্যবস্থা তো হলো। বাবলি আনন্দের সাথে বলতে থাকে, আমার অনেক দিনের শখ আজকে পূরণ হয়ে গেল। আমার খুব ইচ্ছা ছিল জানেন তো, জঙ্গলের ভিতর একদিন রাত কাটাবো। এরপর তারা দুজন থাকার জন্য ওই কুড়ে ঘরের দিকে এগিয়ে যায়। তখন বাবলি বলে ওঠে, লাইফ ইজ ফুল অফ ম্যাজিক আনপ্রেডিক্টেবিলিটি। আমরা এখানে আসার আগ মুহূর্তেও ভাবিনি যে আমাদের এমন বিপদে পড়তে হবে। সব ভুল ওই পাইলটদের, তাই না বলুন? তারা যদি স্ট্রাইক না করতো তাহলে আপনি আজ আমাকে নিয়ে আসতেন না, আর আপনারও আমার এইসব বায়না শুনে এত বড় বিপদে পড়তে হতো না। জীবনে কখন কি যে হবে এটা কেউ আমরা কখনোই জানি না। এটাই হচ্ছে লাইফের সবচেয়ে বড় মজা। কিছুক্ষণের ভেতর রাত হয়ে গেলে তারা দুজন ওই ঘরের বাইরে আগুন জ্বালিয়ে বসে থাকে। এমন পরিস্থিতিতে অভি বেশ ভয় পাচ্ছিল। তার মনে হচ্ছিল যদি কোনো অপরিচিত লোক এসে তাদেরকে বিরক্ত করে, বা জঙ্গলের কোনো হিংস্র পশু যদি এখানে চলে এসে তাদেরকে আক্রমণ করে। কিন্তু বাবলি সেদিকে কোনো চিন্তা ছিল না। এমন সময় এই রাস্তা দিয়ে একটা গাড়ি আসার শব্দ পায়। অভি সেখানে যেতে গেলে বাবলি তাকে পেছন থেকে বাধা দেয়। তবুও অভি সেই গাড়ির দিকে ছুটে যায়। বাবলির কোনো কথা শোনে না, আর এখানে গিয়ে দেখতে পায় এটা নাগাল্যান্ডের পুলিশের গাড়ি। সে পুলিশদের কাছে অভির আইডি কার্ড দেখিয়ে সাহায্য চায়, কিন্তু তারা আজ রাতে তাদেরকে কোনোভাবেই সাহায্য করতে পারবে না এমনটা জানিয়ে দেয়। তাই আর কোনো উপায় না পেয়ে অভি পুলিশদেরকে রিকোয়েস্ট করে, আমার অফিসে একটু জানিয়ে দিবেন যাতে করে কাল সকাল হলেই তারা যেন মেকানিক নিয়ে আসে, আর আমরা যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যেতে পারি। পুলিশ অভির কথা মতো তাদেরকে এতটুকু সাহায্য করতে রাজি হয়। তবে শেষ অবধি এতটুকু দাঁড়ায় যে আজকে পুরো রাতটা তাদের দুজনের এই অন্ধকার জঙ্গলেই কাটাতে হবে। ফিরে এসে অভি বাবলিকে ঘরের ভিতরে গিয়ে ঘুমিয়ে পড়তে বলে, আর সে বাইরে আগুনের কাছে থাকবে বলে জানিয়ে দেয়। অভির কথা মতো বাবলি ঘরের ভিতরে গিয়ে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে হঠাৎ করে ঘুম ভাঙলে বাবলি দেখতে পায় অভি বাইরে ঠান্ডায় বসে পুরো জমে গেছে। তখন বাবলি ভেতরে এসে তার কাছে শুতে বলে, কিন্তু একথা শুনে প্রথমে অভি কোনো মতেই রাজি হয় না। বাবলি তাকে বারবার করে বোঝাতে থাকে, এত ঠান্ডায় এখানে থাকলে আপনার নিউমোনিয়া হয়ে যাবে, এবং বাবলি অভিকে জোর করে ঘরের ভিতরে নিয়ে আসে, আর তারা দুজন একসঙ্গে শুয়ে পড়ে। পিছন থেকে বাবলি অভিকে জড়িয়ে ধরে, বলে কাছাকাছি শুয়ে থাকুন, এতে আপনার কিছুটা গরম লাগবে। আর এই রাতের পর থেকে তাদের দুজনের ভেতর বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। পরের দিন সকাল হলেই সকল বাধা বিপত্তি পার করে অভি বাবলিকে ট্রেনে তুলে দেয়। ট্রেনে ওঠার সময় বাবলি অভিকে বলে, আপনি খুব ভালো মনের একজন মানুষ। কথা শুনে অভি একটা মুচকি হাসি দিয়ে বলে, আপনি বুঝলেন কি করে? তখন বাবলি বলে, এতটুকু বোঝার বয়স আমার হয়েছে, আর যা কিছু বোঝার আমি কাল রাতেই বুঝেছি। তাদের দুজনের ভিতর এইভাবেই অনেক না বলা কথা লুকিয়ে থাকে। এই দিনের স্মৃতিটুকু নিয়েই অবশেষে অভি ফিরে আসে। কলকাতার স্টেশনে নামার পর বাবলির সঙ্গে তার বান্ধবী ঝুমার দেখা হয়। বাবলির বান্ধবী ভীষণ স্মার্ট এবং সুন্দরী, সেই সাথে ঝুমা এয়ার হোস্টেসে চাকরি করে। বাবলিকে দেখে ঝুমা তাকে বুকে জড়িয়ে ধরে। ঝুমা বলে, তুই তো আরো মোটা হয়ে গেছিস। কথা শুনে বাবলি বলে, আমি আগে কখনই বা তোর মতো চিকনি চামিলে ছিলাম? তখন কথায় কথায় ঝুমা আরো বলে সে একজনের প্রেমে পড়েছে, তার সঙ্গে একবার তার দেখা হয়েছে। লাস্ট সামারে সে একবার কলকাতায় এসেছিল, তখন ছেলেটা হেব্বি সুন্দর দেখতে, সেই সাথে অনেক গুণের অধিকারী, অসাধারণ সাঁতার কাটতে পারে, ইংলিশ গান গায়, ভালো ক্রিকেট খেলে, সেই সাথে ভালো কবিতাও লিখে। এক কথায় সেই মানুষটা ঝুমার চোখে বেস্ট। এরপর ঝুমা তার ব্যাগ থেকে ওই লোকটার ছবি বার করে বাবলিকে দেখায়। তখন বাবলি দেখতে পায় এটা আর কেউ নয়, সে গত দুদিন ধরে যার সঙ্গে ছিল সেই অভি। ঝুমার সঙ্গে অভি সুইমিং পুলের ধারে সুইমিং ড্রেস পরে ছবি তোলা। এটা দেখে বাবলি খুব হিংসে হয়। এসব কথায় বাবলি যেতে যেতে ভাবছিল। এরপর সে তার মাথা থেকে এসব চিন্তা সরিয়ে দেয়, কারণ সে এখন ভালো করেই জানে অভি শুধু তাকেই ভালোবাসে। কিন্তু বিপত্তি ঘটে তখন যখন এয়ারপোর্টে নেমে বাবলি দেখতে পায় অভি আর ঝুমা একসঙ্গে। এটা দেখে বাবলি প্রচন্ড পরিমাণে রেগে যায়। এরপর আবারও আমরা সে আগে ঘটে যাওয়া ঘটনার ফ্ল্যাশব্যাক দেখতে পাই। বাবলি দিল্লি পৌঁছে তার চাকরিতে জয়েন করে, আর এবারও সে তার কাকা কাকির কাছে থাকতে শুরু করে, যাদের কাছে সে ছোটবেলা থেকেই মানুষ হয়েছে। এরপর একদিন বাবলি তার কাকুর কাছে জানতে পারে অভিরূপ তার কাকুর বন্ধুর ভাই। তারা অনেক আগে থেকেই অভিরূপকে চেনে। সেই সাথে বাবলির কাকু অভিরূপের অনেক প্রশংসা করতে শুরু করে। লন্ডনে ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছে, খুব ট্যালেন্টেড। এত শিক্ষিত হওয়ার পরেও তার মনে কোনো প্রকার হিংসা অহংকার নেই। বাবলি তার চাকরিতে জয়েন করার কিছুদিন পর হঠাৎ একদিন তার কাকু জানায় 2 মাস পর অভি দিল্লিতে আসছে তার অফিসিয়াল কাজের জন্য। একথা শুনে আমাদের বাবলি অনেক খুশি হয়ে যায়। বুঝতে পারছেন তো কেন? এরপর বাবলি তার কাকুকে বলে, আমাকে একটা জিমে ভর্তি করে দাও তো, আমি নিজের প্রতি একটু কন্ট্রোল আনতে চাই।
তো যাই হোক, বাবলিকে তার কাকা জিমে ভর্তি করে দিলে বাবলি তার শরীর চর্চা করতে শুরু করে। এভাবে দিন পার হতে থাকে। অভি বাবলির কথা ভাবতে থাকে আর বাবলি অভির জন্য অপেক্ষা করতে থাকে। আর ফাইনালি অভি আসার দিন হলে বাবলি তার অফিস থেকে 2 দিনের ছুটি নেয়। এদিকে দেখা যায় বাবলির কাকা আর কাকি তাদের একটা ইম্পর্টেন্ট কাজের জন্য বাইরে গিয়েছে। তাই বাবলি খুব সুন্দর করে শাড়ি পরে অভির জন্য রেডি হয়। কিছুক্ষণ পর অভি বাবলিদের বাড়িতে আসলে বাবলি দরজা খোলে। অভি বাবলির জন্য ফুল আর কিছু গিফট নিয়ে এসেছে। কিন্তু অভি বাবলিকে দেখে পুরোপুরি অবাক হয়ে যায়। সে বাবলিকে বলে ওঠে, এখন তো আপনার বাংলা সাহিত্যিকদের অপছন্দ করার মতো কোনো কারণ নেই, কারণ এখন আপনি বাংলা সাহিত্যিকের নায়িকা হয়ে গেছেন। এ কথা বাবলি পাত্তা না দিয়ে অভিকে জিজ্ঞাসা করে, কি খাবেন বলুন। তখন অভি বলে, আমি এত দূর থেকে এতদিন পর আপনার সঙ্গে দেখা করতে এসেছি কি শুধু খাওয়ার জন্য? আমি তো এসেছি একজনের পাশে বসে অনেকক্ষণ গল্প করার জন্য, আমাদের সেদিনের অনেক না বলা কথাগুলো বলার জন্য। সেদিনের মতো অভি আর কথা বলতে লজ্জা পাচ্ছিল না। অন্যদিকে বাবলি অভির কথা শুনে বারবারই লজ্জা পেয়ে যাচ্ছিল, কারণ এখন বাবলির ভিতর অনেকটা চেঞ্জ এসেছে। বাবলি আগের মতো আর মোটাসোটাও নেই, জিম করে স্লিম হয়ে গেছে। সেই সাথে সেদিনের মতো আচরণও সে অভিরূপের সাথে করছে না। যাই হোক, অভি বাবলির রুমে এসে তার ছোটবেলার ছবি আর মা বাবার ছবি দেখতে পায়। সেই সাথে অভি বাবলিকে ইনফ্রন্টে আসার জন্য দাওয়াত করে আর এখান থেকে বিদায় নেওয়ার জন্য বলে অনেক দেরি হয়ে যাচ্ছে, এখন না গেলে ভাবি আবার টেনশন করবে। বাবলির আর কোনো কিছু বলার থাকে না, তাই সে বলে, আপনার যা ইচ্ছে তাই করুন। কথা শুনে অভি এক পা এগিয়ে এসে বাবলিকে জিজ্ঞাসা করে, আমার কি ইচ্ছা বলুন তো? তখন বাবলি বলে ওঠে, যে ইচ্ছা পূরণ হওয়ার নয় সেটা বলে কি লাভ বলুন তো? এরপর অভি আর কোনো বাধা না মেনে বাবলির হাত ধরে চুমু দিয়ে বলে, আমার আপনাকে ভীষণ ভালো লেগেছে। তো অভি চলে যাওয়ার পর বাবলিকে তার এক বান্ধবী কল করে জানায়, ঝুমার ইনফ্রন্টে কোনো এক ছেলের সঙ্গে চক্কর আছে। কথা শুনে বাবলি আবারও হিংসের আগুনে জ্বলে ওঠে। এরপর অভি আর বাবলি আবারও একদিন দেখা করলে তখন বাবলি তাকে জিজ্ঞাসা করে, আপনি ঝুমা নামে কাউকে চেনেন? অভি তখন সরল মনে উত্তর দেয়, হ্যাঁ চিনি, একবার দেখাও হয়েছে। তখন বাবলি বলে, আপনি কি জানেন আপনার ছবি সে সবসময় তার ব্যাগে করে নিয়ে ঘুরে বেড়ায়, আপনাকে সে ভালোবেসে ফেলেছে। এসব কথায় অভি কোনো রকম পাত্তা না দিলে বাবলি রাগ হয়ে সেখান থেকে চলে আসে। তো যাই হোক, ইনফ্রন্ট ফিরে যাওয়ার আগের দিন অভির দাওয়াত থাকে বাবলিদের বাড়িতে, তাই সে আবারও বাবলিদের বাড়িতে আসে। আর যখন সবাই একসঙ্গে বসে কথা বলছিল তখন কথায় কথায় বাবলি অভিকে জানায় সে চাকরিটা আর করবে না, কারণ সে চাকরিতে সৎ থাকতে চাইলেও পারিপার্শ্বিক চাপে সে সৎ কাজ করতে পারছে না। সেই সাথে আরো বলে, আমি একজন ভালো গৃহিণী হতে চাই, কারণ চাকরিজীবীদের থেকে গৃহিণী কোনো অংশে কম নয়। এরপর বাবলি অভিকে নিয়ে তার ঘরে আসে আর অদ্ভুতভাবে জিজ্ঞাসা করে, সেদিন আবরাকি ডাবরা জিনিসটাকে আপনি বিশ্বাস করেছিলেন? তখন অভি বলে, আপনি নিজেকে নিয়ে খুব গর্ববোধ করেন, আমি জানি সেদিন আপনি আমাকে বোকা বানিয়ে ভীষণ মজা পাচ্ছিলেন, তাই আমি আপনাকে কোনো প্রকার বাধা দিইনি, পুরোপুরি মজা করার সুযোগ দিয়েছিলাম। এই কথা শুনে বাবলি বুঝতে পারে সেদিন অভি তার যে রূপ দেখিয়েছে এটা তার আসল রূপ নয়, অভি মোটেও তেমনটা নয়। সেদিন তার সঙ্গে এমন বোকা বোকা ভাব করছিল যাতে তার মজাটা কোনো প্রকার ভাবে নষ্ট না হয়। এরপর ডিনার শেষ হলে বাবলি অভিকে নিয়ে তার গাড়িতে করে ছেড়ে দিতে যায়। ঝড় বৃষ্টির রাতে তারা গাড়িটাকে একটা সাইডে এনে দাঁড় করায় এবং এই গাড়ির ভেতরে তাদের দুজনের ভিতর খুব ঘনিষ্ঠ একটা সময় কাটে। দুজন দুজনকে কিস করে এবং সেই দিন বাবলি কথা দেয় পুজোর সময় সে ইনফ্রন্ট বেড়াতে আসবে, আর সেজন্যই সে এবার এই ইনফ্রন্ট এসেছে। আর এখানে এসে এয়ারপোর্টে ঝুমা আর অভিকে দেখে ফেলে আর তার মনের ভিতর তাদের দুজনকে নিয়ে একটা ভুল ধারণা সৃষ্টি হয়। ঝুমা বাবলিকে দেখতে পেয়ে তার কাছে এসে বলে, কংগ্রাচুলেশন, তুই খুব ভাগ্যবতী রে, অভির মতো একটা ছেলে পেয়েছিস। অভি আমাকে সবকিছু বলেছে, তবে আমি কিন্তু রাগ হয়েছি, তোর উচিত ছিল তুই আমার বান্ধবী, তোর সাথে যে অভির রিলেশন আছে সেটা আমাকে আগে বলতে পারতি। এদিকে অভি তাদের দুজনকে একসঙ্গে দেখে বলে, তোমরা দুজন যখন এসেই গেছো তখন হোটেলে ওঠার দরকার নেই, তোমরা আমার বাসায় এসো, দুই বান্ধবী অনেকদিন পর একসঙ্গে থাকতে পারবে। কিন্তু ঝুমা তাদের সঙ্গে যেতে রাজি হয় না। তখন বাবলিও সাই দিয়ে বলে, আসলে ও আমাদের সঙ্গে থাকতে কমফোর্টেবল ফিল করবে না। তো এরপর ঝুমাকে অভি একটা হোটেলে নামিয়ে দেয়। অভি প্ল্যান করে তারা তিনজন মিলে একসঙ্গে বেড়াতে যাবে। এরপর অভি যখন বাবলিকে নিয়ে তার গাড়িতে করে বাড়ি ফিরছিল তখন অভি বলে, ভুল বোঝাবুঝি নিজেদের ভিতর কথা বলে মিটিয়ে নেওয়া উচিত, সেটাকে বাড়তে দেওয়া ঠিক নয়, এতে করে সম্পর্ক নষ্ট হয়। আমি দিল্লি থেকে আসার পর ঝুমা আমাকে ফোন করে খোঁজ খবর নিত, ও খুব ভালো একটা মেয়ে, ওর সঙ্গে আমার পরিচয়, ও আমার বন্ধুর বোন, সেই হিসেবে ওকে আমি পছন্দ করি ঠিক আছে, কিন্তু তোমাকে যেভাবে পছন্দ করি সেইভাবে কিন্তু ওকে পছন্দ করি না, তুমিও বুঝতে পারো এই বিষয়টা।
তবে এতে করেও বাবলির ভেতর থেকে হিংসে একটুও কম ছিল না। এরপর তারা দুজন লাঞ্চ করার সময় বাবলি বলে, তুমি আমাকে আগে কেন ঝুমার কথা বলনি? এ কথা শুনে অভি প্রচন্ড রেগে যায় আর বলে, আমি তোমাকে এতবার বুঝাচ্ছি ঝুমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তবুও তুমি এই একই কথা আমাকে বারবার ঘুরিয়ে পেঁচিয়ে জিজ্ঞাসা করছো। তোমার সমস্যাটা আসলে কি আমাকে একটু বলবে? এ কথা শুনে বাবলি বলে, আমি যদি জানতাম এখানে ঝুমা আসবে তাহলে আমি কোনোদিনও এখানে আসতাম না। তখন অভি বলে, আমি কি তাহলে ঝুমাকে এখান থেকে চলে যেতে বলবো? বাবলি বলে ওঠে, তোমার ওকে কিছু বলতে হবে না। ওর যদি আত্মসম্মান বোধ থাকে তাহলে ও নিজে থেকে এখান থেকে চলে যাবে, আমাদের মাঝখানে আর আসবে না। এমন কথা শুনে অভি রাগ করে বলে, তুমি এমন কেন? তোমার বান্ধবী যে কিনা সবসময় তোমার প্রশংসা করে, আমাদের যখনই দেখা হয় ও শুধু তোমার কথাই বলে, আর যে কিনা তুমি ওকে সহ্যই করতে পারো না। তখন বাবলি বলে, তুমি ঝুমাকে চেনো না, ও কতজনের জীবন নষ্ট করেছে তা তুমি জানো না। ওর জন্য অনেক ছেলেরা সুইসাইডও করেছে, তাতে ওর কোনো কিছু যায় আসে না। খারাপ মেয়ে একটা, আর এখন এসেছে আমার সর্বনাশ করতে, আমার কাছ থেকে তোমাকে ছিনিয়ে নিতে এসেছে। এই বলে বাবলি কান্নায় ভেঙে পড়ে। অভি তখন তাকে সান্ত্বনা দেয়। এরপর তারা দুজন হোটেলে এসে দেখতে পায় ঝুমা অভিকে একটা চিঠি লিখে রেখে গেছে। এখানে লেখা তার একটা বিশেষ কাজের জন্য সে বাইরে গেছে। আর চিঠিটা দেখে বাবলি ভীষণ খুশি হয়। অভির হাত থেকে চিঠিটা নিয়ে টেনে ছিঁড়ে ফেলে দেয়। তো যাই হোক, তারা দুজন এই প্রকৃত সৌন্দর্য দেখার জন্য বাইরে বেরিয়ে পড়ে। রাতে লেকের ধারে বসে দুজন একসাথে চুটিয়ে গল্প করে। এভাবে রাত হয়ে গেলে হঠাৎ করে বাবলি আবারও বলে ওঠে, যদি ঝুমা আমাদের সঙ্গে আসতো তাহলে ওকে তুমি কোথায় রাখতে? এ কথাটা শুনে অভি আর সহ্য করতে পারে না। এবার অভি বাবলির উপর চিৎকার করে ওঠে আর বলে, তুমি ওর ব্যাপারে এত অবসেস কেন? আবারও কেন ওর ব্যাপারে এত কথা বলছো? এই রাগারাগি সূত্র ধরে তারা তাদের ভেতরে কোয়ালিটি টাইম স্পেন্ড না করে বরং আলাদা থাকার সিদ্ধান্ত নেয়। বাবলি বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে আর অভি সোফার উপরে গিয়ে ঘুমায়। সকাল হলে অভির ঘুম ভেঙে গেলে সে বাবলির কাছে চলে আসে আর তাকে আদর করতে থাকে। বাবলিও ঘুম ভেঙে গিয়েছিল, তবুও সে ঘুমে ভান করে শুয়েছিল। অভি তার কাছে আসতেই বাবলি অভিমানে কান্না করতে শুরু করে। এরপর অভি তার রাগ ভাঙায়। মূলত বাবলি ঝুমার সঙ্গে তা কম্পেয়ার করে এগুলো করছিল। সে তার চেহারা আর মোটা থাকার জন্য নিজেকে কোনো মতেই মেনে নিতে পারছিল না। এমন সময় অভির দরজায় কেউ একজন এসে কড়া নাড়ে। ভিতর থেকে অভি বলে ওঠে, কে? তখন বাইরে থেকে কেউ একজন বলে, তোমার জম। বাবলি প্রথমে ভয় পেয়ে যায়। সে মনে করে কোনো পুলিশের লোক টোক এসে তাদের হয়রানি করছে না তো। দরজা খুলতেই তারা দেখতে পায় দরজার বাইরে ঝুমা আর বাবলির কাকা দাঁড়িয়ে আছে। তো দেখা যায় ঝুমা বাবলির কাকাকে এখানে নিয়ে এসেছে তাদের ঘটকালি করে বিয়ে দেওয়ার জন্য। ঝুমা বাবলির কাকুকে বলেছে বাবলির ভীষণ জ্বর, আপনি দ্রুত আসুন। যেটা শুনে বাবলির কাকা এখানে ছুটে এসেছে আর বাবলির কাকা তাদের দুজনকে দেখে অনেক খুশি হয়। আর ফাইনালি বাবলির কাকা পঞ্জিকা বের করে তাদের বিয়ের ডেট ফিক্সড করে ফেলে। 2 মাস পর 5ই মাঘ তাদের বিয়ের ডেট ফিক্সড হয়। এমন সময় ঝুমা বাবলিকে বলে, কি রে, আমার উপর এখনো রাগ করে থাকবি? মূলত ঝুমা বুঝতে পেরেছিল বাবলি তার উপর অনেক রাগ করে আছে। এই কথা শুনে বাবলি ঝুমাকে জড়িয়ে ধরে বলে, আমাকে তুই অনেক ছোট করে দিলি রে, আমি তোর কাছে অনেক ঋণী হয়ে গেলাম। আমাকে তোর ব্যাপারে যে যা বলতো আমি তখন তাই বিশ্বাস করতাম, এটার জন্য আমি অনেক সরি রে। তখন ঝুমা বলে, আমি জীবনে অনেক কিছু পেয়েছি। ভালোবাসা পাওয়া আর ভালোবাসা ধরে রাখা দুটাই আলাদা জিনিস। ভালোবাসা পেয়েছি, হয়তো ধরে রাখতে পারিনি, জানতেই পারিনি সে আমাকে এতটা ভালোবাসে। আমার জন্য যে ছেলেটা সুইসাইড করেছিল সেটা নিতান্তই ভুল বোঝাবুঝির কারণে। এসব কিছু বলার পর বাবলি তার নিজের ভুল বুঝতে পারে। কিছুক্ষণ পর ঝুমা আর বাবলির কাকু এখান থেকে চলে গেলে অভি আর বাবলি দুজন একসঙ্গে রুমে ঢুকে। এখানে এখন কি হবে আপনারা তো বুঝতেই পারছেন। আবারও কয়েক মুহূর্ত পর অভি দরজা খুলে বলে, আপনারা তারিখটা মনে রাখবেন কিন্তু, 5 মাঘ। অর্থাৎ অভি সবাইকে তাদের বিয়ের জন্য দাওয়াত দিয়ে যায়। আর এখানেই আজকের গল্পটা শেষ হয়। আপনাদেরও কিন্তু 5 মাঘ তাদের বিয়েতে দাওয়াত রইলো, আপনারা কিন্তু যেতে মিস করবেন না। তাহলে বলুন তো আজকে আপনাদের এই গল্পটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। কমেন্টস করতে যেন আবার ভুলবেন না। আপনাদের কোনো পছন্দের মুভি থাকলে আমাকে জানাতে পারেন, আমি এক্সপ্লেইন করার চেষ্টা করব। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।